টেবিলটার দিকে তাকিয়ে কান্না পাচ্ছে বিদিশার। মনে হচ্ছে একটু আগেই কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে, আর টেবিলটা এই যুদ্ধের ময়দান। নুনের কৌটোটা বিশ্রীভাবে উল্টানো, জল গড়াচ্ছে টেবিলের ধার বেয়ে বেয়ে। জলের গ্লাসগুলো উল্টে পাল্টে পড়ে আছে। এঁটো থালার কিনারে কিনারে চর্বিত ডাঁটা, মাছের কাঁটা আর উচ্ছিষ্টের ভিড়। একটু আগেই বাড়ির ছেলেদের আর বাচ্চাদের খাওয়া হয়ে গেল। খেতে উঠেই বড়রা অফিসে আর বাচ্চারা স্কুলে ছুটেছে। ছেলেদের দায় নেই খেয়ে উঠে নিজের পাত নিজে পরিষ্কার করার, বাচ্চাদের তো প্রশ্নই ওঠে না। বউরা কেউ চাকরি করে না, তাই বাড়ির সব কাজ তাদের ঘাড়েই চেপে বসবে। এতে আর আশ্চর্যের কি আছে? 3 বউ পালা করে সব কিছু সামলায়। শ্বশুর শাশুড়িও মাথার উপর রয়েছেন, তাদের দেখাশোনার ভারও 3 বউয়ের উপরেই বর্তায়। আজ সকালে রান্নার ভার ছিল বড়দির উপর। খাওয়ার পর সব কিছু পরিষ্কার করার ভার বিদিশার উপর পড়েছে। মেজদি দুপুরে রান্না সারবে, তাই সে এখন এধারে আসবে না। বিদিশা নেতা ভিজিয়ে নিয়ে এসে প্রবল বেগে এঁটো টেবিলটা মুছে নিচ্ছিল। সংসারের কাজে ওর অরুচি নেই, কিন্তু অন্য কারো পাতের উচ্ছিষ্ট পরিষ্কার করতে কেমন ঘেন্না করে। নিজের ছেলে আর বরের বেলায়ও একই অনুভূতি হয়। কাজ করতে করতে হঠাৎ হাসি পেয়ে গেল বিদিশার। সৌম্য যখন 2 বছরের মায়ের কাছে গিয়েছিল 2 মাস। খাওয়ার সময় প্রায়ই খাবার নষ্ট করতো সৌম্য, যেরকম সব বাচ্চারা করে। মা বলতো, অতখানি ভাত ফেলে দিবি, তুই খেয়ে নে বরং। ডাল সবজি ডিম দিয়ে চটকানো ভাতের মণ্ড, তার উপরে ছেলের মুখ দেওয়া। বিদিশা খাবে কেন? মা রাগ করে বলতো, বাচ্চার মুখ দেওয়া খাবার মা খাবে, তাতে এত ঘেন্না কিসের? বিদিশা বোঝাতে পারতো না, সন্তানকে ভালোবাসলেই যে তার এঁটোটাও খেয়ে নিতে হবে তার কি মানে আছে? ঘেন্না তো আসতেই পারে। টেবিল পরিষ্কার করে 3টে থালা এনে সাজিয়ে রাখলো বিদিশা। জলের বোতলও একটা রেখেছে। এঁটো থালাগুলো রেখে এসেছে কলতলায়। ঠিকে কাজের মানুষ আছে, ও ধুয়ে দেবে। হাত মুছে চেয়ারে বসলো বিদিশা। এক্ষুনি বড় 2 যা চলে আসবে, 3 জন একসাথে খাবে তখন। এ বাড়িতে সারা সপ্তাহ 3 বেলা ভাতই চলে, শুধু ছুটির দিন ছাড়া। শ্বশুর শাশুড়ি অবশ্য সকালে দুধ রুটি খান, 3 বেলা ভাত খেতে পারেন না। বিশাল টেবিলটার দিকে খর চোখে তাকাচ্ছিল বিদিশা। বিশাল বিশাল ফার্নিচার একেবারে পছন্দ হয় না ওর। ছোট্ট ছিমছাম জিনিসই বরাবরের পছন্দ। এই প্রকাণ্ড ডাইনিং টেবিলটাও ওর পছন্দ নয়। সেই কবে বানানো হয়েছিল। আগের জৌলুস বা জেল্লার এক ছটাকও এখনো অবশিষ্ট নেই। জায়গায় জায়গায় রং চটে গেছে, গায়ের পালিশ উঠে গিয়ে খসখসে হয়ে পড়েছে। জৌলুসহীন বিবর্ণ টেবিলটা দেখলেই বিদিশার কেমন রাগ ধরে। একসাথে 8 জন বসে খেতে পারে এখানে, জয়েন্ট ফ্যামিলির জন্য উপযুক্ত টেবিল। তবে হাস্যকর লাগে খাবার টেবিলে নির্লজ্জ পক্ষপাতিত্বটা। একই টেবিলে একসাথে খেতে বসে সবাই, কিন্তু যার উপরে পরিবেশনে ভার পড়ে সে ঠিক বেছে বেছে মাছের ভালো টুকরোটা অথবা মাংসের বড় টুকরোটাই নিজের ছেলে মেয়ে অথবা বরের পাতেই দেবে। বিদিশা অনেকদিনই লক্ষ্য করেছে ব্যাপারটা, যদিও সায়ন্তন মানতে চায় না। ওর ধারণা সবটুকুই বিদিশার মন গড়া। সায়ন্তন বুঝবে না, বিদিশা নিজে কখনো এমন নির্লজ্জ হতে পারে না, তাই এদের নির্লজ্জতায় হাসি পায় খুব। এর পরেও এটা জয়েন্ট ফ্যামিলি। সায়ন্তন তো বুক ফুলিয়ে বলে, আজকালকার দিনে 3 ভাইয়ের এক সংসার, কখনো শুনেছ? উপরে মা বাবাও রয়েছেন। একান্নবর্তী কথাটাই যেখানে বিলুপ্তির পথে, সেখানে আমাদের এমন পরিবার সত্যিই গর্বের ব্যাপার। শুনে হাসি পেলেও বিদিশা চুপ করে থাকে। একান্নবর্তী পরিবারের কুৎসিত দিকগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিলে সায়ন্তন রেগে যায় খুব। কাজেই চুপ করেই থাকতে হয়। বলতে গেলে অনেক কথাই বলা যায়। একান্নবর্তী পরিবার, ওই নামেই একান্নবর্তী। এক হাঁড়িতে সবার ভাত চড়ে, এইটুকুই। আর কোনো দিক দিয়েই তো জয়েন্ট ফ্যামিলির বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় না। যে যার আখের গোছাতেই তো ব্যস্ত। আর সবচেয়ে বিশ্রী হলো নিজের সন্তানদের নিয়ে ভেতরে ভেতরে তুমুল প্রতিযোগিতা সব বাবা মায়েদের। সবাই নিজের সন্তানকেই শ্রেষ্ঠ দেখতে চায়। বিদিশাও তাই চায়, স্বীকার করতে লজ্জা নেই।
তবে প্রাপ্তি অথবা মীনাক্ষীর মতো নির্লজ্জ সে কখনো হতে পারবে না। কিরে, গালে হাত দিয়ে বসে আছিস কেন? খিদে পায়নি? আমাকে ডাকবি তো? প্রাপ্তি এসে হাজির হয়েছে। আমি তো জানি তুমি এখন আসবেই। মেজদি এলো না? বিদিশা উঠে দাঁড়িয়েছে। ডেকে নিয়ে আয়, ও ভেজা কাপড়গুলো মেলতে গেছে দেখলাম। প্রাপ্তি চুলগুলো খোপা করে নিতে নিতেই হাই তুলল একটা। বিদিশা ছুটলো ছাদে। তখনই দেখলো মীনাক্ষী নেমে আসছে খালি বালতি হাতে। ওর আজ দুপুরে রান্না আছে, তাই নিজের কাজগুলো সেরে নিচ্ছে জলদি জলদি। খেয়ে উঠে একটু পরেই স্নানে ঢুকবে। বিদিশার মনে পড়লো একগাদা কাপড় জমে রয়েছে। আজও অফিসে বেরোনোর আগে সায়ন্তন বিরক্তি প্রকাশ করেছে। ওকে নাকি 3 দিন ধরে একই শার্টে অফিস যেতে হচ্ছে। এছাড়াও বিছানার চাদর, কিছু বালিশের ওয়ারও জমে আছে। আজ কাপড়গুলো না কাচলেই নয়, কত ভালো হতো একটা ওয়াশিং মেশিন থাকলে। কিন্তু ওই যে জয়েন্ট ফ্যামিলি, মাঝখানে বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে। কে কিনবে, কে ব্যবহার করবে, কতবার কত কাপড় ধোয়া হবে, কত ঝামেলা। কাজের লোকেও এত কাপড় ধোবে না। এর থেকে যে যা নিজেদের কাপড় হাতে কেচে নেয়, এই নাকি ভালো। বিরক্তি ধরে যায় বিদিশার। সৌম্যর পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে। সন্ধেবেলা ওকে নিয়ে বসেছিল বিদিশা। আজ ওর রাতে রান্না, একটু পরেই ছুটতে হবে রান্নাঘরে। এর মধ্যেই যতটা পারা যায় ছেলেকে পড়ানো। কিন্তু পড়াবে কি করে? সেই পরিবেশ কি আছে এই বাড়িতে? সারাক্ষণ কিচিরমিচির কিচিরমিচির চলছেই। এর মধ্যে পাশের ঘরে বড় ভাসুরের ছেলে দুটো জোর গল্প জুড়েছে। মেজ ভাসুরের মেয়েটাও রয়েছে। চলছে হাহা হিহি। উফ, অসহ্য। বিদিশা ছুটে গেল। এই, তোদের পড়া নেই? বিদিশা ধমক দিয়েছে। পড়বো তো মামনি, একটু পরেই পড়তে বসবো। করুণ মুখে বলেছে বড় ভাসুরের ছেলে অর্ক। ও এবার 11-এ পড়ছে। তোরা তো নিজে নিজেই পড়তে পারবি, কিন্তু ভাইকে আমি না পড়ালে যে পড়বেই না। কাল থেকেই ওর পরীক্ষা, জানিস তো। এখন এ ঘরে বসে হাহাহি করা বন্ধ কর, ভাই পড়তে পারছে না। ওরা ভয়ে ভয়ে ওর মুখের দিকে তাকাচ্ছে। বিদিশা ঘরে ঢুকে সৌম্যকে নিয়ে বসেছে আবার। সায়ন্তন আতশোয়া হয়ে বাসি খবরের কাগজখানে চোখ বোলাচ্ছিল। এবারে উঠে বসেছে। সব কিছুতে এত বিরক্তি কেন তোমার? বাচ্চাগুলোকে এভাবে না বকলেও পারতে। কাল থেকে সৌম্যর পরীক্ষা, জানো না? এত কিচিরমিচিরের মধ্যে পড়তে পারে কেউ? ক্লাস 4-এর বাচ্চার আবার পরীক্ষা? সায়ন্তন হেসে ফেলেছে। হাসছো যে? এখন থেকে সৌম্যকে সেভাবে তৈরি করতে হবে না, নইলে পরে তো এই আমাকেই কথা শোনাবে। বিদিশা আরও রেগে গেছে। এই কিচিরমিচিরের মধ্যেই কিন্তু পরীক্ষা দিয়েছে অর্ক। ওর রেজাল্ট তো দেখেছই। বিদিশা জবাব দিল না। অর্ক এত ভালো রেজাল্ট করেছে বলেই তো বিদিশার আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে। ও চায় সৌম্য এর চেয়েও ভালো রেজাল্ট করে দেখিয়ে দিক। এর জন্য সব কিছু করতে রাজি বিদিশা। যেরকম মেজ ভাসুরও উঠে পড়ে লেগেছেন নিজের মেয়ের পেছনে। মিমির পড়ার সময়টার দরজা বন্ধ থাকে ওই ঘরের। যতক্ষণ মিমি পড়ছে ততক্ষণ ওকে বিরক্ত করার উপায় নেই। মিমির মা বাবারও নিশ্চয় ইচ্ছে ও অর্কর থেকেও ভালো রেজাল্ট করুক। মুখে যদিও সেভাবে কেউ প্রকাশ করে না। সৌম্যকে অঙ্ক কষতে দিয়ে সায়ন্তনের দিকে সরে গেল বিদিশা। আদুরে গলায় বলল, তুমি চাও না সৌম্য অনেক ভালো রেজাল্ট করুক? চাইবো না কেন, ভগবান চাইলে সৌম্যও ভালো রেজাল্ট করবে। গা জ্বলে যায় বিদিশার। লোকটা এত উদাসীন কেন? চিবিয়ে চিবিয়ে বলে, শুধু ভগবান চাইলেই হবে? তোমাকে কিছু করতে হবে না? আমার যা করার তো করবই। বিপদের গন্ধ পেয়ে আবার কাগজের উপর ঝুঁকে পড়েছে সায়ন্তন। কিন্তু শেষ রক্ষা হলো না। কাগজ কেড়ে নিয়েছে বিদিশা। তোমার যা করার মানে? কি করছো তুমি? হাজারবার বলেছি এই পরিবেশে সৌম্যর পড়া হবে না। তোমার ছেলে অর্কর মতো মনোযোগী নয়। ওর পড়ার জন্য আলাদা একটা ঘর দরকার, যেখানে নিরিবিলিতে পড়তে পারবে। এই তো ঘুরে ফিরে একই কথা, আমাকে এই বাড়ি ছাড়তে হবে, তাই তো? সৌম্যর পড়া তো বাহানা, আমরা একসাথে আছি এটাই তোমার পছন্দ নয়। সায়ন্তন কেটে কেটে বলেছে, হ্যাঁ পছন্দ নয়। জয়েন্ট ফ্যামিলি শব্দটা শুনলেই গাত্রদাহ হয়। তোমাদের এই ডাইনিং টেবিলটা দেখলেই ঘেন্না করে আমার। এক অন্ন এক হাঁড়ি, ওই নামেই। তলে তলে কি চলছে সব জানা আছে আমার। বিদিশা হিংস্র ভঙ্গিতে হিসহিস করে। সায়ন্তন বিদিশার দিকে তাকায়।
তোমার মনটাই আসলে কুৎসিত, তাই তলে তলে এত কিছু দেখতে পাও। কই, আমি তো কিছুই দেখতে পাই না। সায়ন্তন বেরিয়ে গেছে। বিদিশা অসহায় ভঙ্গিতে বসে থাকে তবুও। ওর বড় শখ ছিমছাম সুন্দর সাজানো এক সংসারের। ছোট্ট ছোট্ট আসবাব দিয়ে সাজাবে সেই সংসার। ঝকঝকে ছোট্ট একটা ডাইনিং টেবিল সাজানো থাকবে খাবার ঘরে, যেখানে রাতে 3জন একসাথে খেতে বসবে, বিদিশা, সায়ন্তন আর সৌম্য। আর কেউ থাকবে না সেখানে। একটা ঘরে ঠাসাঠাসি করে রাখা জিনিসপত্র, বিশাল অপরিচ্ছন্ন ডাইনিং টেবিলে ছড়িয়ে থাকা এঁটো থালা বাসনের স্তূপ, দুটো বাথরুমের ভাগাভাগি। আর ভালো লাগছে না, আর না। কিন্তু বিদিশা জানে ওর স্বপ্ন কখনো পূরণ হবে না। এই বিশাল ডাইনিং টেবিলটা কখনো পিছু ছাড়বে না, কখনো না। পরদিন সকালে ভার মন নিয়ে ঘুম ভাঙল বিদিশার। মন জুড়ে শুধু অবসাদ, কিছুই ভালো লাগছে না। বিছানা ছাড়তেই ইচ্ছে করছে না, কিন্তু শুয়ে থাকলে তো চলবে না। সৌম্যর পরীক্ষা 10:30 থেকে। 9:30 ভেতরেই যেভাবে হোক বেরিয়ে পড়তে হবে। ঘাড় ধরে ছেলেকে উঠিয়ে দিল বিদিশা। পড়তে বসতে হবে। কাঁদো কাঁদো মুখে বই খাতা খুলে বসেছে সৌম্য। অন্যদিন সায়ন্তনই ছেলেকে স্কুলে পৌঁছে দেয়, কিন্তু পরীক্ষার কদিন বিদিশাই নিয়ে যাবে। চা খেয়ে এসে সৌম্যকে তাড়া দিয়ে বাথরুমে পাঠালো। একসাথে স্নান সেরে আসবে। দ্রুত হাতে পেন, পেন্সিল, ক্লিপবোর্ড গুছিয়ে রাখতে রাখতে ঘড়ি দেখছিল বিদিশা। একদম সময় নেই। সৌম্য এখনও স্নান সেরে ফিরল না। এগিয়ে দেখতে গিয়েই চোখ কপালে। দুটো বাথরুমই বন্ধ। সৌম্য করুণ মুখে বাইরে দাঁড়িয়ে আছে। এত লোকের জন্য দুটো বাথরুম তো যথেষ্ট নয়, আর একটা হলে ভালো ছিল। সবচেয়ে ভালো ছিল ঘরে ঘরে অ্যাটাচ বাথরুম থাকলে। কিন্তু ওই যে জয়েন্ট ফ্যামিলি, এত জায়গা নেই, বাথরুম হবে কি করে? বিরক্তিতে বিদিশার ভুরু কুঁচকে উঠল। কে গেছে রে? ছেলেকেই জিজ্ঞেস করেছে। ওটাই বড় জেঠু, এটাই দিদি ভাই, সৌম্য করুণ মুখে বলেছে। রাগে বিদিশার মাথা ঠিক থাকছিল না। এমনিতেই মেজাজ খারাপ, এখন মেজাজ আরও চড়ে যাচ্ছে। জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, মাথায় ঘাই মারছে শব্দটা। রাগের চোটে বাথরুমের দরজায় দুমদুম করে ধাক্কাতে লাগলো। এই মিমি, শিগগিরই বেরো, ভাইয়ের পরীক্ষা দেরি হলে কিন্তু তোকে শেষ করে ফেলবো। তাড়াতাড়ি বেরিয়ে এসেছেন বড় ভাসুর। অবাক চোখে তাকিয়েছেন বিদিশার দিকে। চেঁচাচ্ছ কেন? আমি তো জানি সৌম্যর পরীক্ষা, আমি এমনি এক্ষুনি বেরোতাম। দেরি হয়ে যাচ্ছিল, বিদিশা শীতল গলায় বলেছে। কোথায় দেরি হচ্ছে? যা ঢুকে পড় সৌম্য। বড় ভাসু চলে গেছেন। সৌম্যকে ঢুকে দিয়ে ফিরে এসেছে বিদিশা। একটু বাড়াবাড়ি করে ফেললো বোধ হয়। কি করবে? মনটা এত খারাপ হয়ে আছে। চিরকাল এই ঘিঞ্জি বাড়িতে সকলের সঙ্গে কাটাতে হবে মনে হলেই মেজাজ চড়ে যায়। সায়ন্তন যদি একটুও বুঝতো। সন্ধ্যা পেরিয়ে গেছে অনেকক্ষণ। একটু ডাক্তারের কাছে এসেছিল বিদিশা। উপরের পাটির একটা দাঁত জ্বালাচ্ছে বহুদিন। আজই একবার দেখিয়ে নেবে। মাঝে মাঝে এত ব্যথা হয়, ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করে। দেখা যাক ডাক্তারের ওষুধে ব্যথার থেকে নিষ্কৃতি পাওয়া যায় কি না। আপাতত দাঁত তোলানোর ইচ্ছে নেই। এগুলোতে বড্ড ভয় বিদিশার। এই ডেন্টিস্টের বেশ নাম ডাক। চেম্বারে এসেই বোঝা যাচ্ছে। রুগীর ভিড়ে উপচে পড়ছে ঘরটা। বসে থাকতে থাকতে উসখুস করছিল সায়ন্তন। উঠে বাইরে গেছে একটু আগে। বিদিশা বসে থাকতে থাকতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। খেয়ালই করেনি সায়ন্তন কখন ছুটে এসেছে। তাকিয়েই চমকে গেছে। সায়ন্তনের মুখ সাদা, কপালে বিন্দু বিন্দু ঘাম। কি হয়েছে? বিদিশা প্রায় চেঁচিয়ে উঠেছে। তাড়াতাড়ি বাড়ি চলো সৌম্য। কাঁপা গলায় একটু বলে থেমে গেছে সায়ন্তন। সিঁড়ির নিচে এখনো চাপ চাপ রক্ত। সেই রক্তের মধ্যেই থেবড়ে বসে পড়েছে বিদিশা। সৌম্যর মাথাটা যেন ভাসছে চোখের সামনে। এত কষ্ট পেয়েছে ছেলেটা, এত ব্যথা পেয়েছে। বিদিশা কাঁদতেও পারছিল না। সায়ন্তন টানছিল ওকে। ওঠো, সৌম্যকে হাসপাতালে নিয়ে গেছে ওরা। শিগগিরই চলো বিদিশা। এরপর 7 দিন ধরে কত কিছু ঘটে গেল। আচ্ছন্নের মতো দেখে গেল বিদিশা। 7 দিন পর চোখ মেলে তাকিয়েছে সৌম্য। মাথায় মস্ত ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক, স্যালাইন চলছে। এই অবস্থায় চিঁচি করে বলেছে, মা মা, ব্যথা করছে। এতদিনে এই প্রথম আকুল কান্নায় ভেঙে পড়েছে বিদিশা। ছবির মতো মনে পড়ে যাচ্ছে
এক একটা দৃশ্য। বড় ভাসুর গভীর রাতে ব্লাড ব্যাংকে ছুটছেন, কখনো মেজ ভাসুর একটা ইঞ্জেকশনের জন্য চষে ফেলছেন সারা কলকাতা। দুজনেই বিনিদ্র রাত কাটাচ্ছেন হাসপাতালে। সারাক্ষণ বটগাছের মতো আগলে আগলে রাখছেন উদ্ভ্রান্ত ছোট ভাইটাকে। বড়দি মেজদি সারাক্ষণ সাহস দিচ্ছে, ছুঁয়ে থাকছে বিদিশাকে, ছড়িয়ে দিচ্ছে ভরসার উত্তাপ। কি হতো ওরা না থাকলে, কি করে এত কিছু সামলাতো ওরা দুজন। এই মুহূর্তে বিদিশার মনে হচ্ছে পরিবারের প্রতিটা মানুষ এক একটা খুঁটির মতো। খুঁটি যত সরে যায়, ঘরও তত নড়বড়ে হয়ে যায়। বিপদের দিনে যারা সবটুকু দিয়ে পাশে দাঁড়ায়, তাদের ছেড়ে কোথায় যাবে। থাক না সব কিছু এই রকম, ছোট ছোট খুঁতগুলো না হয় থাকলোই। ডাইনিং টেবিলটা যত্ন করে মুছছিল বিদিশা। কদিন আগেই পালিশ করানো হয়েছে, আগের মতো জেল্লা ফিরে এসেছে এটার। মোছা হয়ে গেলে মুগ্ধ চোখে একবার তাকালো বিদিশা। এত সুন্দর লাগছে টেবিলটা, সত্যিই খুব সুন্দর। শুনছিলেন আজকের গল্প ডাইনিং টেবিল, কলমে মাধবী ভট্টাচার্য। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।